হক। এই জন্য আমি এখান থেকে বের হয়ে কোনো রকম শেষ করে গাড়িতে উঠে দৌড়ায় গেটে ধরতে হবে। এই জন্য খুবই শর্টকাট হবে, আপনারা কেউ কিছু দয়া করে মনে করবেন না। আমি আসলে খুব দুই চারটা কথা বলেই চলে যাব। এক নম্বর কথা, সংসদ সদস্য কেন বানাবেন, কি কারণে বানাবেন, সংসদ সদস্যের কাজ কি? এই সংসদ সদস্য আপনারা ভোট দেবেন, তারপরে একটা লোক সংসদ সদস্য হবে। তো এই সংসদ সদস্য হয়ে যদি সত্যিকার অর্থে আপনাদের জন্য কোনো কাজকর্ম করা না যায়, তাহলে শুধু সংসদ সদস্যের সাইনবোর্ড লটকাইয়া কি লাভ হবে? সংসদ সদস্য তো কোনো সাইনবোর্ডের নাম না। আমি একটা গলায় লিখে রাখলাম এখানে সংসদ সদস্য, তো কি লাভ হইল? লিখলাম, লিখে রাখি এখানে যে আমি হলাম সংসদ সদস্য। আপনার লাভ কি? আপনার ফায়দা কি? তাতে আপনার কি ফায়দা হচ্ছে? আমাদের মতো লোকেরা 5 বছর পরে একবার এসে যখন আপনাদের কাছে ভোট চায়, আর 5 বছর পরে কাজের যখন হিসেব করা হয়, তখন যদি কাজের হিসেব দেওয়া না যায়, তাহলে সংসদ সদস্য সাইনবোর্ড লটকাইয়া ভাটি অঞ্চলের মানুষের কোনো ফায়দা হবে না। এই সাইনবোর্ড যদি সত্যিকার অর্থে লটকাইতে হয়, তাহলে কাজের লোক ছাড়া শুধুমাত্র নামের লোক দেওয়া কোনো কাজে আসবে না। যা কিছু যা বলবে তার মূল কথা এই দুই সেন্টেন্স, এই দুই বাক্য। আপনারা খালি বলতেছেন রাস্তা বানাও, রাস্তা বানাও, রাস্তা বানাও। আমি তো শুনলাম এখানে যে কয়জন বক্তৃতা দিয়েছে সকলেরই এক কথা, রাস্তা দরকার। তো রাস্তা কি বললে হয়ে যাবে? দেখেন দেখি রাস্তা কেউ পারেন কিনা বানাইতে। রাস্তা বানাতে তো সোজা ব্যাপার না। রাস্তা যদি বানাইতে হয়, আপনি যদি কর্মক্ষম লোক না হন, আর রাস্তা বানানোর জন্য সরকারের সঙ্গে দেন দরবার করতে না পারেন, টাকা আনতে না পারেন, বেশি পরিমাণ বরাদ্দ আনতে না পারেন, তাহলে রাস্তা কোনো দিনেই বানানো সম্ভব হবে না। এখন প্রশ্ন হলো, আপনি ভোট দিবেন উল্টাপাল্টা, চাইবেন রাস্তা, তাহলে লাভ কি? আপনি ভোট দিবেন উল্টাপাল্টা আর রাস্তা কইবেন আমি গাড়ি দৌড়াইয়া সুইসাই করে বাড়িতে আসতে চাই, তাহলে ভোটের সময় খেয়াল না? এটা ভোটের সময় খেয়াল রাখতে হবে না? ভোটের সময় যদি খেয়াল না রাখতে পারি আমরা, আর শেষ পর্যন্ত রাস্তা চাই, তাহলে ওই ভোটের সময়ে খেয়াল না রাখার কারণে ওই রাস্তার শুধু স্বপ্ন দেখবেন, ওই স্বপ্ন সারা জীবনেও বাস্তবায়িত হবে না। আমি আপনাদেরকে কড়া কথা কেন বলছি? হুঁশ ফিরে আনার এখনই সময়। আপনার হাতে ক্ষমতা আছে আর 18 দিন। এরপরে আপনারা কেউ 2 পয়সা দিয়েও জিজ্ঞাসা করবে, করবে? বাংলাদেশটা এরকম। বাংলাদেশের মানুষকে এমপি মন্ত্রীরা, সরকাররা ভোটে আসলে পরে যে পরিমাণ গুরুত্ব দেয়, ভোটের পরে একজন মানুষের খবর নেওয়ার কোনো প্রয়োজনও মনে করে না। এই কারণে এই যে রাস্তা, আপনি বলছেন ভোট দিলেন, একজন সংসদে গেল, আলোচনা হলো না, বাজেট আনতে পারলো না, ইঞ্জিনিয়ারের সঙ্গে বসতে পারলো না, রাস্তা বানানোর জন্য পদক্ষেপ নেওয়া গেল না, তারপরে আপনার কাছে তার কোনো আর জবাবদিহিতার সুযোগ নাই। আছে? জিজ্ঞাসা করতে পারবেন? কই জিজ্ঞাসা করবেন? কই পাবেন? এমপি সাহেবরে পাবেন কই? এমপি সাহেব দিরাই সাল্লা অথবা ঢাকায় বসে দূর থেকে আপনাকে হাত টাটা দিয়ে চলে যাবে। তাহলে প্রশ্নটা 5 বছরের না, প্রশ্নটাই 18 দিনের। প্রশ্নটা 5 বছরের জন্য অপেক্ষা না, প্রশ্নটা হলে 18 দিনে আমি আপনি যা সিদ্ধান্ত নিব, এটা যদি সঠিকভাবে নিতে পারি, ওই 5 বছর সোজা হইতে বাধ্য থাকবে। আর এই 18 দিনে যদি আমি আপনি গোলমাল করি, নানান ধরনের কিচ্ছা কাহিনী করি, অমুক অমুকের ভাই, তমুক তমুকের চাচা, টাকার কাছে বিক্রি হই, সঠিকভাবে ভোট প্রয়োগ না করি, সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, আর এখন যদি টাকা কেউ হাতে নেন, তাহলে ওই 5 বছর টাকা ছাড়াই জীবন পার করতে হবে। আর এখন যদি টাকা ছাড়া মাথাটাকে ঠান্ডা করে একেবারে যা হওয়া দরকার, যা হওয়া উচিত, যা হলে পরে এই ভাটি বাংলার মানুষ স্বস্তি পাবে, এইটা একেবারে ডাইনে বামে দল বল চিন্তা না করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আগামী 5 বছর আপনি শান্তিতে থাকতে পারবেন। এখন
আমি আপনাকে যে কথা বলছি এই কথা রাজনৈতিক নেতারা বলে না। কেন বলে না জানেন? কারণ নেতাদের মুখে থাকে এক কথা আর অন্তরে থাকে আরেক কথা। এটা অনেকটা মুখে মধু আর অন্তরে বিষের মতো। আমি তো আপনাকে খোলামেলা করে বলে দিচ্ছি, আপনি আমাকে ভোট দিতে চান, যদি দিতে চান তাহলে ঠিক করেন আমার দ্বারা আপনার কাজ সম্ভব কিনা। যদি সম্ভব না হয় আমার দিন না, আমার দেওয়ার দরকার নাই। আপনি আগে ভাববেন, একা একা বসে পরিবারের সদস্যদেরকে নেবেন, একসাথে বসবেন, বসে বলবেন আমাদের কাছে 1 নম্বর এটা একটা অপশন, আমাদের কাছে 2 নম্বর এটা একটা অপশন, আমাদের কাছে 3 নম্বর এটা একটা অপশন। তোমরা সকলে বলো কোনটা করলে পরে আগামী 5 বছরে আমি যা চাই তা বাস্তবে রূপান্তর করা সম্ভব। পরিবারের সদস্যরা পরামর্শক্রমে যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের পিছনে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আর যদি একজনকে ডানে দেন একজনকে বামে দেন, ভোটে কাজ লাগবে না, তো ভোটে কোনো কাজ আসবে না। কথা একবারে স্পষ্ট। আচ্ছা বলেন তো দেখি, একজন লোক পার্লামেন্টে যাবে কেন? পার্লামেন্ট কি কোনো নাট্যশালার নাম? এটা কি নাটক কবিতার গান? তো পার্লামেন্টে কেন যাবে? পার্লামেন্টে যাবে সে যুক্তিতর্ক উপস্থাপন করবে। কিসের যুক্তি? বাংলাদেশ কিভাবে চলবে, কোন আইন থাকবে, কোন আইন থাকবে না, কোন আইন বাংলাদেশের জন্য দরকার, কোন আইনটা করলে পরে 100 বছর বাংলাদেশের নাগরিকেরা উন্নতি অগ্রগতি পাবে। এই আলোচনা প্রধানমন্ত্রী উপস্থাপন করেন, মন্ত্রীরা উপস্থাপন করেন, বিরোধী দলীয় লোকেরা তার জবাব দেন, পার্লামেন্টের সদস্যরা তার যুক্তিতর্কে অবতীর্ণ হন। এরপরে আপনারা এইবারকার পার্লামেন্টে ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, টেলিভিশনে দেখবেন, যদি কোনো পার্লামেন্ট সদস্য তার যুক্তিতর্ক উপস্থাপন করতে না পারে, এইরকম পার্লামেন্ট সদস্য বানিয়ে আমাদের কোনো লাভ হওয়ার কথা নয়। তো যুক্তিতর্ক উপস্থাপন তো আর কান্নাকাটি করে করতে পারবেন না। যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে বই টই নিয়ে পড়াশোনা জানিয়ে যাইতে হবে। আপনি যে যুক্তিতর্ক উপস্থাপন করবেন, আপনার বই কই, কিতাব কই, কি পড়েছেন, কি নিয়ে যাবেন? পার্লামেন্টে তো গল্প করলে কাজ হবে না, পার্লামেন্টে তো বসে হাত তোলা দিলে কাজ হবে না। পার্লামেন্টে আপনি যখন আলোচনা করবেন, আপনার যুক্তি যদি খোরদার হয়, আপনার যুক্তি যদি অ্যাকসেপ্টেবল হয়, গ্রহণযোগ্য হয়, বাকি পার্লামেন্টের 299 জন সদস্য আপনার যুক্তি মেনে নিতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত এটা করতে না পারবেন ততক্ষণ পার্লামেন্টে গিয়া মশা মাছি মারা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এটা তো আপনি ঘুমাবেন পিছনের দরজাতে, সামনে সর্বশেষ হা জয়যুক্ত হয়েছে করে খালি টেবিল চাপাবেন, আর কোনো কাম নাই। সংসদ সদস্যের কাম কি? খালি টেবিলে থাপ্পড় দেয়। আসলে সে জানে না কি আলোচনা হচ্ছে, সে বুঝতেছেও না এটা কি আলোচনা হচ্ছে, এই আলোচনায় তার কথা কি এটাও তো বুঝতেছে না। সুতরাং এই জিনিস যদি আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিতে না পারি যে আপনার পার্লামেন্ট সদস্য যাকে বানাবেন তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি পালন করতে না পারেন, যুক্তিতর্ক উপস্থাপন করতে না পারেন, বইপত্র নিয়ে দাঁড়াতে না পারেন, খোরদার যুক্তি উপস্থাপন করতে না পারেন, তাহলে আপনার যাকে ভোট দিয়েছেন তার মাধ্যমে আপনার ইজ্জত কামাই হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি আপনি তা করতে পারেন তাহলে টেলিভিশনে যখন দেখবেন আপনার সংসদ সদস্য এক সংসদকে গরম করে ফেলেছে, তখন ওই ভাটিপাড়ার মর্দাপুরের বাজারে বসে আপনি মনে মনে আনন্দ অনুভব করবেন। আর যদি দেখেন কত লোক কথা কয় আমারটা তো নাই, দেখেন না এরকম, আইরে পার্লামেন্ট গরম হয়ে ফাটাই ফেলতেছে, আমারটা কই, আমারটা কই, আমারটা। তা আপনারটা কই? আপনার লাঠি কই? আপনার সংসদ সদস্য কই? আপনার সংসদ সদস্য ওখানে কি বলে? আপনার সংসদ সদস্য ওই যুক্তিতর্কের উত্তাপ আলোচনার মধ্যে নাই কেন? তাহলে কাকে ভোট দিলেন? কাকে ভোট দিয়ে ওখানে পাঠাইলেন যিনি যুক্তি তর্ক কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না, পিছনে বসে থাকে? আপনি শুধু খুঁজবেন, এটা অন্ধকারের ভিতরে কালো বিড়াল খোঁজার মতো হবে। আন্ধারে কালা বিড়াল দেখা যায়? অন্ধকার ঘর, বিড়ালও কালা, দেখবেন তো? অন্ধকার করে তো কালো বিড়াল দেখা যায় না। আপনি যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, আপনিও সংসদ দেখবেন, বিল্ডিং দেখবেন, চেয়ার দেখবেন,
প্রাইম মিনিস্টার দেখবেন, বিরোধী দলের নেতাকে দেখবেন, কিন্তু আপনার সংসদ সদস্যকে আপনি হারিকেন জ্বালাইয়াও খুঁজে পাবেন না। যদি আপনার সংসদ সদস্যকে খুঁজে বাইর করতে হয়, তাহলে সংসদের যে কাজ, সংসদ সদস্যের যে কাজ, এই কাজ করার মতো লোক যদি আপনি সিলেক্ট করতে না পারেন, আপনি সংসদের ভবন দেখতে দেখতেই 5 বছর পার করতে হবে। আপনি যাকে ভোট দিয়েছেন তাকে খুঁজে বাইর করার কোনো সম্ভাবনা থাকবে না। এখন বাকি সিদ্ধান্ত আপনারা নেবেন। কি চান? আপনি কি এখানে আজ থেকে 12 তারিখে নির্বাচন হবে? আমার ধারণা 12 তারিখের 1 সপ্তাহের ভিতরে সরকার গঠিত হবে। এই সরকারে আপনার যাকে ভোট দিচ্ছেন, যাকে আপনি পার্লামেন্টে পাঠাচ্ছেন, পার্লামেন্টে পাঠানোর পরে সংসদ বসবে। এইবারকার সংসদের দুইটা কাজ, একটা কাজ হবে সংবিধান সংশোধন, আরেকটা কাজ হবে নিয়মিত সংসদ পরিচালনা। সংবিধান সংশোধন মানে খুব কঠিন ব্যাপার। সংবিধান নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এখানে পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট হবে। 1972 সালের সংবিধান থেকে শুরু করে 2026 সালের সংবিধানের কি থাকা উচিত, কি থাকা উচিত না, কোনটা বাদ দেওয়া উচিত, কোনটা গ্রহণ করা উচিত, কোনটাকে নতুন করে সংবিধানের মূলনীতিতে আনা উচিত, এই ব্যাপারে দিনের পর দিন, রাতের পর রাত 180 দিন পর্যন্ত আলোচনা হবে। এই 180 দিনের আলোচনায় আপনারা এখন যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, ওই 180 দিনের আলোচনায় আপনার সংসদ সদস্যকে 2 কথা বলার মতো লোক খুঁজে পাবেন না। এখন বাকিটা সিদ্ধান্ত আপনারা নেবেন। দলাদলি চাইলে আমরা করতে পারি, কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে শেষ পর্যন্ত আশা করি 6 তারিখ মার্চ ফর ইউনিটি, ঐক্যের একটা মার্চ, পায়ে হেঁটে ঐক্যের মেসেজ নিয়ে আমরা একটা বিরাট পদযাত্রার আয়োজন করব। যে পদযাত্রায় এই দিরাইশাল্লার হিন্দু মুসলমান, দিরাইশাল্লার নারী পুরুষ, দিরাইশাল্লার প্রতিবন্ধী, দিরাইশাল্লার তৃতীয় লিঙ্গের মানুষ, দিরাইশাল্লার কৃষিজীবী, শ্রমজীবী, কৃষক সকলেই একসাথে জয়েন করে এই বাংলাদেশে দিরাইশাল্লার মধ্যে কিভাবে ঐক্য গড়ে তুলতে হয়, সকল রাজনৈতিক দলকে কিভাবে এক কাতারে আনতে হয়, সকল জনগণকে কিভাবে এক কাতারে আনতে হয়, সকল শ্রেণী পেশার মানুষকে কিভাবে এক কাতারে আনতে হয়, ইনশাল্লাহ আগামী 6 তারিখে এইরকম একটি পদযাত্রার আয়োজন করে সারা বাংলাদেশে আমরা একটা নজির সৃষ্টি করতে যাচ্ছি। আপনারা 6 তারিখের জন্য রেডি থাকবেন। হাজার হাজার লোক দিরাই রফিনগরের এই মাথা থেকে শুরু করে একেবারে হোসেনপুর পর্যন্ত, ওইদিকে হোসেনপুর থেকে শুরু করে হালায়া রাজনগর পর্যন্ত, ওইদিকে একেবারে শ্যাননগর থেকে শুরু করে সাতপাড়া পর্যন্ত, ওখানে সাতপাড়া থেকে শুরু করে রাউতলা পর্যন্ত, ওখানে রাউতলা থেকে শুরু করে সোনাকানি মির্জাপুর নামে একটা জায়গা আছে এই পর্যন্ত, আর এদিকে রফিনগরের সর্বশেষ গ্রাম পর্যন্ত আলিপুর। এর মাঝখান থেকে হাজার হাজার নারী পুরুষ, হাজার হাজার কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, শিক্ষক সকলেই একসাথে হয়ে আমরা দেখাতে চাইব দিরাইশাল্লার জনগণ দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমি আমাদের যারা প্রতিপক্ষ হয়েছেন তারা 2টা বক্তব্য দেন। একটা বক্তব্য দেন এখানে নাকি আমরা সাম্প্রদায়িক রাজনীতি করতে এসেছি। দেখেন তো দেখি, আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে, শুরুতে কোরআন থেকে তেলাওয়াত হয়েছে, তারপরে গীতা থেকে পাঠ হয়েছে, হয় নাই? তা সাম্প্রদায়িক হইলো? এটা সাম্প্রদায়িক? সাম্প্রদায়িকতার কথা যারা বলছেন তারা কোন সম্প্রদায়ের লোক? যে বা যারা এই সাম্প্রদায়িকতার কথা বলে মানুষকে বিভক্ত করতে চাচ্ছেন, আপনাদের সম্প্রদায়ের নাম কি? আপনারা কোন সম্প্রদায়ের লোক? যদি নিজের সম্প্রদায়ের কথা ভাবতে না পারেন, নিজে কোন সম্প্রদায়ের লোক এটা যদি মানুষকে বলতে না পারেন, অন্যকে সাম্প্রদায়িক বলে দিরাইশাল্লার মানুষকে বিভক্ত করার কোনো কারণ থাকতে পারে না। যদি দিরাইশাল্লার মানুষকে বিভক্ত করেন পাবেন কি? আমি এক নেতাকে ওই দিন জিজ্ঞাসা করেছিলাম সরাসরি, আচ্ছা এই যে বক্তৃতা দেন সাম্প্রদায়িক বলেন তো দেখি বক্তৃতা দিয়ে পাইছেন কি? কয় ভাই শেষ পর্যন্ত আর কি বলার,
যেভাবে মানুষ দালি পাল্লার দিকে ঝুঁকছে, এই সমস্ত কথা না বললে তোরা আলাদা করার কোনো সুযোগ দেখতেছি না। হিন্দু ভদ্রলোক সেও বলে দাড়িপাল্লা, মুসলমান সেও বলে দাড়িপাল্লা, কে কোন রাজনৈতিক দল করতো সেও বলে দাড়িপাল্লা, নারীরাও বলে দাড়িপাল্লা, পুরুষও বলে দাড়িপাল্লা, শিশুরাও বলে দাড়িপাল্লা, ফুটবল খেলোয়াড়রা বলে দাড়িপাল্লা, ক্রিকেট খেলোয়াড়রাও বলে দাড়িপাল্লা, প্রতিবন্ধীরাও বলে দাড়িপাল্লা, তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীও বলে দাড়িপাল্লা। এখন সাম্প্রদায়িকতার কথা না বললে আর আলাদা করব কি করে? এই জন্য এটা তুলছি। আরেকটা কি তুলছেন? আরেকটা তুলছি হলো কে পক্ষে আর কে বিপক্ষে। আচ্ছা বলেন, দিরাইশাল্লার 5 লক্ষ লোক কে পক্ষে আর কে বিপক্ষে এই আলোচনা করে দিরাইশাল্লার মানুষের কোনো লাভ হবে? তাহলে পক্ষে বিপক্ষে আলোচনার মানে কি? পক্ষে বিপক্ষে আলোচনা করতে চান কেন? পক্ষে বিপক্ষে মাঝখানে দেয়াল তৈরি করার উদ্দেশ্যটা কি? পক্ষে বিপক্ষে বলে মানুষকে বিভক্ত করার পিছনে কি কারণ থাকতে পারে? আমি দেখেছি একটা কারণ থাকতে পারে। পক্ষে বিপক্ষে না বললে ওই ভোটের বাক্সে শেষ পর্যন্ত ভোট খুঁজে পাওয়া যাবে না। এই জন্য খুঁজে বের করতেছে কে পক্ষে আর কে হলো বিপক্ষে। আমরা তো বলি না এই কথা, আমরা তো বলি সব একতা, আমরা তো বলি ঐক্য, আমরা বলি একসাথে, আমরা বলি হিন্দু মুসলমান এক হও, আমরা বলি ধনী দরিদ্র এক হও, আমরা বলি ভাটির লোক উজানের লোক এক হও, কৃষক শ্রমিক জনতা শিক্ষক পেশাজীবী নারী পুরুষ এক হও। তাহলে তোমরা পক্ষে আর বিপক্ষে যে, এর মানে কি? আমি হিসেব করে দেখেছি, এটাই লাস্ট কথা বলছি, আমি হিসেব করে দেখেছি যেভাবে চলছে, যেভাবে মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে, এমনও হতে পারে 12 তারিখে দিরাইশাল্লার যুবকেরা একটা একতরফা নির্বাচনের রায় দিতে পারে। সুতরাং এই ধরনের পচা আলাপ করে লাভ হবে না। সংসদ সদস্য যদি হতে চান, যোগ্য লোক হিসেবে যদি কোনো প্রার্থী থাকে তাদেরকে নিয়ে আবির্ভূত হোক। সত্যিকার অর্থে সংসদে গিয়ে ভূমিকা রাখতে পারে এরকম লোক নিয়ে আসেন, এরকম লোক নিয়ে আসেন যারা সংসদকে উত্তাল করতে পারে, মাতাল করতে পারে, আর্গুমেন্ট উপস্থাপন করতে পারে, যুক্তিতর্ক দিতে পারে, বইপত্র নিয়ে যেতে পারে, সংবিধানে সংশোধন আনতে পারে, মাথায় জোর আছে, শরীরে জোর আছে। এরকম যুক্তিতর্ক উপস্থাপন করা লোক যদি পান, আপনারা সংসদ সদস্য বানানোর জন্য আমাদের সামনে উপস্থাপন করেন। আর তা যদি না পান, তাহলে এই আজাইরা কাম করতে কইছেটাকে? এই কামটা তো আজাইরা, আমার বিবেচনায় একেবারে 100% আজাইরা কাম। আচ্ছা বলেন তো দেখি, আমি সংসদ সদস্য হব কি হব না, এটা কি আমার বাবার সম্পদ? এই দিরাইশাল্লাহ কি আমার বাবার সম্পদ? এই দিরাইশাল্লাহ কি কোনো মানুষের পকেটের সম্পদ? এটা তো লক্ষ লক্ষ মানুষের জন্মভূমি, হাজার হাজার মানুষের জন্মভূমি, দেশ বিদেশে বসবাস করা মানুষের জন্মভূমি, হিন্দু মুসলমানের জন্মভূমি, এখানে কৃষক শ্রমিক জনতার জন্মভূমি, এখানে তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী বুদ্ধিজীবী শিক্ষক ব্যবসায়ী সকলের জন্মভূমি। এই জন্মভূমিকে আমি তো আমার ব্যক্তিগত সম্পদ বলে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যেতে পারি না। যদি আমি আমার ব্যক্তিগত সম্পদ হিসেবে এটাকে দেখি, তখন আমি কি বলবো জানেন? তখন আমি বলবো আমারে দাও, আমারে দাও, আমারে দাও। কি এটা দেওয়ার জিনিস? এটা কি দেওয়ার জিনিস? কি দিব? এই দিরাইশাল্লাহ কি আমার বাবার সম্পদ যে আমি আপনারা দিয়ে দিব? যদি আমার সম্পদ হইতো আমি দলিল করে আপনারা দিয়ে দিতাম। আপনার যদি সম্পদ হইতো আপনি দলিল করে আমার দিয়ে দিতেন, নামজারি করে পুরা হাওয়ার আমি মালিক হয়ে যেতাম। কিন্তু এটা তো কোনো ব্যক্তি বিশেষের সম্পদ নয়। যিনি এখানকার একজন মেম্বার হবেন, যিনি এখানকার একজন পার্লামেন্ট মেম্বার হবেন, তিনি ঢাকায় যাবেন, এই 9 তলা ভবনে বসবেন, পার্লামেন্টের 90 দিনের সেশন বসবে, আলোচনা শুরু হবে, এজেন্ডা দেওয়া হবে, আগামী 180 দিন কি আলোচনা হবে এই মর্মে এজেন্ডা পাঠানো হবে, মিটিং শুরু হবে। কোরআন তেলাওয়াত দিয়ে সংসদের মিটিং শুরু হয়, গীতা পাঠ দিয়ে সংসদের মিটিং শুরু হয়। প্রাইম মিনিস্টার মিটিং করেন, কথা বলেন, এজেন্ডা উপস্থাপন করেন, বিরোধী দলের নেতা তার কাউন্টার দেন, তার পক্ষে সংসদ সদস্যরা কাউন্টার যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই কাজ যদি আমি করতে না পারি, আমরা করতে না পারি, আমার বিবেচনায় আমার মতো লোকের সংসদ সদস্য হওয়ার কোনো অর্থ থাকতে পারে না। আর যদি মনে করি সংসদ সদস্য হয়ে আমি ব্যবসা বাণিজ্যে নজর দিব, তাহলে তো ভাই সংসদে যাওয়ার দরকার নাই, ব্যবসা তো দিরাই বসে করা যায়। ব্যবসা দিরাই বসে করা যায় না? সংসদের ভিতরে কি ব্যবসা আছে?
ওই ব্যবসার নাম তো আইন প্রণয়নের ব্যবসা। ওই ব্যবসা যদি করা না যায়, ওই ব্যবসা তো আর আপনি টাকার জোরে করতে পারবেন না, গায়ের জোরে করতে পারবেন না, শক্তিটা করতে পারবেন না। ওই ব্যবসা করতে গেলে শুধুমাত্র মাথায় জিনিস থাকতে হবে। মাথায় যদি জিনিস না থাকে আপনি আর্গুমেন্ট করবেন কি? আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার পছন্দ হয় না, দিলাম একটা গালি। এই ইচ্ছা আমি বহু জায়গায় বলছি। এক লোক যাইতেছে, এই তুই কি কিনছস? কয় আমি একটা হাঁস কিনছি। তোর হাতে কি? কয় হাঁস। কয় তোর দিব একটা বাঁশ। তুই মিলে গেছে। কয় তোর হাতে কি? কয় আমার হাতে কোরাল। কয় তোর দিব একটা লাথি। তো কয় তোমারটা তো মিলে নাই, আর আগেরটা যে হাঁস বলছিল তোর দিতে চাইছি বাঁশ, তাহলে এটা মিলছে। আর তুই যে বললে কোরাল, তুই বলছিস লাথি, তোরটা তো মিলে নাই। কয় না মিললে কি লাভ হবে, ব্যথা তো পাইছো। তো সংসদ সদস্য হয়ে যদি সত্যিকার অর্থে এই হাঁসের এগেইনস্টে বাঁশ আপনি আবিষ্কার করতে না পারেন, ওখানে গিয়ে যুক্তিতর্ক করতে না পারেন, মনে মনে উল্টাপাল্টা কথা বলে ব্যথা দিতে পারবেন, সংসদে কোনো ভূমিকা রাখতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে এই প্রথম আজকে এই গরম কথাগুলি বললাম, কারণ আমি শুনি এত ব্যাককলের মতো আর্গুমেন্ট করে, শুনলেও আমার কাছে এত লজ্জা লাগে, মনে হয় যেন এই লজ্জার কারণে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটাও আরেকটা লজ্জার বিষয়। কিন্তু মাথায় কি আছে আল্লাহ জানে। নিশ্চিত যাই কিছু থাকুক, মাথায় বুদ্ধি শুদ্ধি খুব কম আছে, এটা নিশ্চিত। আর যাই কিছু থাকুক, বুদ্ধির জায়গাটা খুব দুর্বল। আমি আপনাদেরকে একটা আহ্বান জানিয়ে চলে যাই। এই দিরাই সাল্লার যিনি সংসদ সদস্য হবেন, তিনি বাংলাদেশের পার্লামেন্টের সবচাইতে যুক্তিগ্রাহ্য এবং সবচাইতে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করতে পারেন। এই ধরনের একজন লোক দিরাই সাল্লার সংসদ সদস্য হোক, এটা আপনারা চান না? চান না? এই জায়গায় আপনারা নির্ধারণ করবেন। অনেক লম্বা কথা ছিল। আমি এই 20টা কাজের তালিকা করেছি, নির্বাচনী ইশতেহার। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম। কোনো সংসদে কেউ কোনোদিন ইশতেহার প্রকাশ করে না, কেন্দ্রীয়ভাবে ইশতেহার প্রকাশ করে। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সংসদ সদস্য তার নিজ এলাকার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। আমি আপনাদেরকে যা বলছি তা লিখিত। আমি আপনাদেরকে এমন কিছু বলছি না যা শুধু আমার মুখের ভাষা। এখানে 20টা কাজের কথা বলা আছে। এই 20টা কাজের প্রতিশ্রুতি দিচ্ছি আমি আশা করব অন্যরা যারা নির্বাচন করবেন তারাও এসে আপনাদের কাছে লিখিত প্রতিশ্রুতি উপস্থাপন করবেন। রাজনীতি যদি করতে হয়, মাথার রাজনীতি যদি করতে হয়, রাজনীতিতে সত্যিকার অর্থে যদি ভূমিকা রাখতে হয়, মুখে আজাইরে বক্তৃতা দেওয়া ছাড়া বাইরে যাইয়া এইরকম একটা বই বানিয়ে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন কি করতে পারবেন আর কি করতে পারবেন না। এইটা না করে গালিগালা রাস্তা বন্ধ করেন। আমি 1 নম্বর বলেছি দুর্নীতি। যদি আমি সুযোগ পাই, এখানে গুরুত্বপূর্ণ লোকেরা আছে, এই সবাই সাক্ষী, এই ভিডিওটা সাক্ষী, আপনারা সাক্ষী। যদি আমরা সুযোগ পাই, প্রথম 6 মাস ফেব্রুয়ারি থেকে শুরু করে আগস্ট, এই ফেব্রুয়ারি থেকে শুরু করে আগস্টের মধ্যে দিরাই সাল্লার যে সমস্ত জায়গায় দুর্নীতি হয় তার বিরুদ্ধে একটা বড় ধরনের জিহাদ ঘোষণা করব। দ্বিতীয়ত আমি বলছি বেকারত্ব। আমি বলছি বেকারদের কাজ দিব, 45,000 বেকার। আমি আশা করি 5 বছরে অন্তত পক্ষে 20,000 বেকারদের কর্মসংস্থান করতে পারব। 3 নম্বর শিক্ষা ও দক্ষতা। অনেক লম্বা কথা। স্বাস্থ্য চিকিৎসা করতে চাই আমি অগ্রাধিকারের ভিত্তিতে। হাসপাতাল নাই, ডাক্তার নাই, নার্স নাই, যাওয়ার জায়গা নাই, মেয়েদের যাওয়ার জায়গা নাই, বৃদ্ধদের যাওয়ার জায়গা নাই, শিশুদের যাওয়ার জায়গা নাই। সুযোগ পেলে বাজারে বাজারে হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলা হবে। এবং যাতায়াতের অবকাঠামোর কথা কি বলবো, আপনারা তো শুধু আছেন একটা রাস্তা নিয়ে, আর এই রাস্তা যে কি পরিমাণ দরকার আমার বড় বইয়ের মধ্যে আছে। এটা বললে এখন আর শেষ হবে না, শুরুতেই বলছি। আর একটা কথা বলে যাই, নতুন রাজনীতি হবে। এই বইটা পাবেন আপনারা। নতুন রাজনীতি হবে। রাজনীতি কি জানেন? নতুন রাজনীতি কি? নতুন রাজনীতি হলো দিরাই সাল্লার জনগণ, এমপি এবং মন্ত্রী এবং সর্বশেষে উপজেলা পরিষদ, তার থেকে ইউনিয়ন পরিষদ, তার থেকে মেম্বার, সরকারি কে কত টাকা পাচ্ছে তার হিসাব, কিভাবে খরচ হচ্ছে, দিরাই সাল্লার জনগণ প্রকাশ্যে দিরাই থানা পয়েন্টের সামনে সব দেখতে পাবে।
এই ধরনের হিসাব আপনারা চান না চান না? জীবনে কোনোদিন দেখেছেন কোনো এমপি হিসাব দেয়? তো চলেন না দেখি এমপি কিভাবে হিসাব দেয়। এমপির হিসাব তো দেখা দরকার, আর নাহলে তো এমপি লাট সাহেবের মতো আচরণ করবেন। আর সর্বশেষ বলছি, আমি রাজনীতি আমার পেশা না। রাজনীতি করে আমাকে আয় উন্নতি করতে হবে না। আমি শুধুমাত্র একটা কথাই বলছি আপনাদেরকে, রাজনীতি করে টাকা পয়সা আয় করা আমার কোনো দরকার নাই। আমার শুধু একটা জিনিসের দরকার, এমন কাজ আমরা করে যেতে চাই, এমন দৃষ্টান্তমূলক কর্ম উপস্থাপন করতে চাই, এমন নেতৃত্বের নতুন ক্যারিসমেটিক ক্যাপাসিটি এই দিরাইশাল্লায় উপস্থাপন করতে চাই। সারা বাংলাদেশে মানুষ, আমরা মরে যাব, আমরা কবরে চলে যাব, হিন্দুরা চিতায় চলে যাবে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আগামী 50 বছর 100 বছর দিরাইশাল্লার মানুষকে তার উন্নয়নের কর্মকাণ্ডের জন্য স্মৃতির পাতায় রাখবে। এই রকম কাজ করে যাওয়ার জন্যই আপনাদের কাছে আসা। এটা টাকায় নয়, মানুষকে মারামারি নয়, নির্যাতন নয়, কারো জেল জুলুম নয়, একটা নতুন ইতিহাসের জন্ম দেওয়ার জন্য আমি আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরছি। আশা করি আমরা আপনারা সকলে মিলে এই ভাটি বাংলায় একটা নতুন ইতিহাস রচনা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা এই ইতিহাস রচনা করার ক্ষেত্রে এই সকলের সহযোগিতায় এই ভাটিপাড়াবাসী আমাদেরকে এই নতুন ইতিহাস রচনা করার ক্ষেত্রে সাহায্য করবেন। আশা করি আমরা একসাথে বন্ধুর মতো কাজ করব, নেতা নেত্রীর মতো নয়। বন্ধু ভালোবেসে একে অন্যকে সহযোগিতা করব। সকলেই ভালো থাকবেন। আজান দিয়ে দিচ্ছে, আমি সিলেটে গিয়া কোনো রকম মিটিংটা ধরতে পারি কিনা দেখি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শেষ করে দেন।